উৎপাদনকারী বিক্রয় মূল্য সমান সুপ্রিয় শিক্ষার্থী দেখো উৎপাদনকারী বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। উৎপাদন খরচ 100 টাকা হলে কি ধরে নিলাম উৎপাদন খরচ 100 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 25 সমান 125 টাকা। তাহলে আমরা কি লিখতে হয় বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। আমি পরেরটা মুছে দিচ্ছি। তাহলে কি লিখলাম বিক্রয় মূল্য 125 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। খরচ 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কত হবে 800 টাকা হলে দাম কত হবে 125 টাকা। হচ্ছে বিক্রয় মূল্য 500 টাকা হলে 100 গুণ 500 হচ্ছে 125 সমান 400 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো অর্থাৎ আমার এখানে মূল্য বৃদ্ধি কত পেয়েছে সেটা আমরা কত পাবো 690 থেকে 400 টা বিয়োগ করতে হবে। সুতরাং মূল্য বৃদ্ধি পেয়েছে 690 বিয়োগ 400 টাকা সমান কত আছে 290 টাকা। তাহলে সুপ্রিয় আমরা কি বলতে পারি যে 400 টাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে 290 টাকা। 400 টাকায় কত টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে 290 টাকা। আমাদের বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 100 টাকায় কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখলাম 400 টাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে এখন 400 টাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে 290 টাকা। 1 টাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে
সুতরাং 100 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। সাধারণ মূল্য ঘড়িটির মূল্য সাধারণ লোকজনের জন্য শতকরা এতটুকু বৃদ্ধি পেয়েছে। ঘড়িটির মূল্য সাধারণ লোকজনের জন্য বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? হচ্ছে কত? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের গত ক্লাসে যে সৃজনশীল প্রশ্নটা বাকি ছিল আমরা আজকে সেটা করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এরপরে আমাদের আজকে যে নির্ধারিত যে পড়াটা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কি সেই সম্পর্কে জানা, তারপরে হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফার সাথে সংশ্লিষ্ট সূত্র সম্পর্কে আজকে আমরা জানবো। শিক্ষার্থী, এখন আমরা আসি চক্রবৃদ্ধি মুনাফাটা কি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি ধরি, কোনো আমানতকারী ব্যাংকে যদি 1000 টাকা জমা রাখে এবং ব্যাংকে তার বার্ষিক 12% মুনাফা দেয়, অর্থাৎ 100 টাকায় 12 টাকা তার মুনাফা, তবে আমানতকারী বছরান্তে 1000 টাকার উপর মুনাফা পাবে। অর্থাৎ সে 1000 টাকা ব্যাংকে রাখলো, তাকে 12% মুনাফা দিচ্ছে, তে 1000 টাকায় 12%-এ সে কত টাকা মুনাফা পাচ্ছে সেটা আমাদের বের করতে হবে এক বছরের জন্য। তারপর ওটা যখন আমরা 1000-এর সাথে যোগ করব, তাহলে প্রথম বছর শেষে আমানতকারীর মূলধনটা আমরা পেয়ে যাব। এইভাবে প্রথম বছরান্তের মূলধন, দ্বিতীয় বছরান্তের মূলধন, তৃতীয় বছরান্তের চক্র মূলধন নির্ধারিত হবে। এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বোঝানোর জন্য উদাহরণ একটা দিচ্ছি, একটা উদাহরণ বিশ্লেষণ করে আশা করি তোমরা তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা লিখি যে অর্থাৎ যদি কোনো আমানতকারী ব্যাংকে 1000 টাকা রাখে এবং তার মুনাফার হার হচ্ছে কত? 12%, তবে আমানতকারী বছরান্তে প্রথম বছর শেষে তার মূলধনটা কতটুকু হবে এটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমে লিখব 1000 টাকার 12% বা 1000 কে 12/100 টাকা সমান কত হচ্ছে? 120 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম? আমানতকারী যে 1000 টাকা ব্যাংকে রেখেছে, বার্ষিক হার অর্থাৎ সুদের হার যদি হয় 12%, তাহলে এক বছর শেষে সে কত টাকা মুনাফা হবে? 120 টাকা। কত টাকা মুনাফা হবে? 120 টাকা মুনাফা হবে। তাহলে আমরা কি লিখব? তখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন কত হবে? তখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হবে 1000 থেকে আমরা কত যোগ করব? বা 1120 টাকা, যা তার চক্রবৃদ্ধি মূলধন। এটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি মূলধন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো যে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা কিভাবে পাচ্ছি। তাই আমানতকারী কিন্তু ব্যাংকে রেখেছে কত? 1000 টাকা, সে বার্ষিক তার সুদের হার হচ্ছে কত? 12% টাকা। প্রথমে আমরা বের করে নিলাম যে 1000 টাকার 12% সমান সে কত টাকা মুনাফা পাচ্ছে? কত টাকা পাচ্ছে? 120 টাকা। তাহলে দ্বিতীয় বছরের জন্য তার মূলধন নির্ধারিত হবে কত? ওই যে তার প্রথম বছরান্তে সে যে মূলধনটা রেখেছে 1000, তার সাথে এই মুনাফাটা যোগ করতে হবে। যোগ করার পর কত পেলাম আমরা? 1120 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য
আমানতকারীর মূলধন, এটাকে বলা হচ্ছে চক্রবর্তী মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি তৃতীয় বছরের জন্য, অর্থাৎ এই যে তার মূলধনটা নির্ধারিত হলো 1120 টাকা, এটার উপরে কিন্তু সে 12% মুনাফা হবে। কত পার্সেন্ট মুনাফা পাবে? 12% মুনাফা। তাহলে 1120 টাকার 12% সমান কত? প্রথম আমরা ওটা বের করে নিই। 1120 টাকা 12% সমান কত হচ্ছে? 1120 সমান আমরা কত পাচ্ছি? কত টাকা পাচ্ছি? 134.40 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে সে 1120 টাকা যে তার চক্রবর্তী মূলধনটা পেল, সেই মূলধনের উপরে 12%, তাহলে মুনাফার হার তো তার 12%, অর্থাৎ ওই টাকার উপর 12% বার্ষিক মুনাফা কত পাচ্ছে সে? 134.40 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় বছরের জন্য আমানতকারী চক্রবর্তী মূলধন কত হবে? ওই 1120 এর সাথে এই মুনাফাটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যদি লিখি তৃতীয় বছরের জন্য আমানতকারী চক্রবর্তী মূলধন, আমি প্রথমটা মুছে দিচ্ছি। তৃতীয় বছরের জন্য, সুতরাং তৃতীয় বছরের জন্য আমানতকারী চক্রবৃদ্ধি মূলধন হবে চক্রবৃদ্ধি মূলধন হবে 1120 যোগ 134.40 টাকা সমান কত টাকা হলো? 1254.40। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় বছরের জন্য আমানতকারীর মূলধন হচ্ছে কত টাকা? 1254.40 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আগে অংশটা কেটে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে আমরা এখন কি জানলাম? চক্রবৃদ্ধি মুনাফা কি, কিভাবে চক্রবৃদ্ধি মূলধনটা পাচ্ছে। এরপরে দেখো আমরা এখন সূত্রে আসতেছি। আমি অংশটা পড়িয়ে দিয়েছি যাতে তোমরা খুব সহজে সূত্রটা মনে রাখতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি? প্রথম বছরান্তে চক্রবর্তী মূলধন মানে হচ্ছে কত? আসল যোগ মুনাফা। তাহলে এবার আমরা সূত্রে চলে আসি। চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন। চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন। মুনাফার সূত্র গঠন আমরা প্রথমে ধরে নিলাম যে প্রথম আমাদের ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল হচ্ছে পি, এটা হচ্ছে। তাহলে আমরা ধরছি ধরি প্রারম্ভিক মূলধন একদম শুরুতে আমানতকারীর মূলধন কত ছিল? পি ছিল। কত ছিল? পি। মূলধন পি টাকা এবং বার্ষিক মুনাফার হার আমরা এর আগের সমস্যাটাতে দেখেছিলাম 12%। এখন ধরে নিলাম কত? যেহেতু সূত্র গঠন হলো বার্ষিক মুনাফার হার আর বার্ষিক মুনাফার হার আর স্মল আর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম বছরান্তে চক্রবর্তী মূলধন কত হবে? আসল যোগ মুনাফা। প্রথম বছরান্তে
চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। আমার আসল হচ্ছে কত? p, আর মুনাফা p যোগ p গুণ r। এখান থেকে যখন p টা কমন নিয়ে যাব তখন কত হবে? 1 প্লাস r। সুপ্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় বছরান্তের চক্রবর্তী মূলধন আমরা কিভাবে পাবো? ওই প্রথম বছরান্তে যে চক্রবর্তী মূলধন পেয়েছি তার সাথে কি করতে হবে? মুনাফাটা আমাদের যোগ করতে হবে। সমান কত হলো? p * 1 plus r plus p * 1 plus r into r। এখান থেকে আমি p * 1 plus r টা যদি কমন নিই তাহলে আরেকটা 1 plus r হবে। তাহলে কি হলো? p * 1 plus r হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি দেখলাম? প্রথম বছরান্তে চক্রবর্তী মূলধন 1 প্লাস r এর সুযোগ হচ্ছে 1। দ্বিতীয় বছরান্তে চক্রবর্তী মূলধনে 1 প্লাস r এর সুযোগ হচ্ছে কত? 2। অনুরূপভাবে তৃতীয় বছরান্তে চক্রবর্তী মূলধনে 1 প্লাস r এর সুযোগ কত? 3। চতুর্থ বছরান্তে হবে 4। পঞ্চম বছরান্তে হবে 5। তাহলে আমরা কি লিখতে পারি? সূত্র কি আসলো? n বছরান্তে চক্রবর্তী মুনাফা, মূল সূত্রে চলে আসলাম। ম্যাম বলছি আর দেখা যাচ্ছে না। আলোচনা করলাম। দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? n বছরান্তে চক্রবর্তী মূলধন, চক্রবৃদ্ধি মূলধন c হলে আমরা কি লিখতে পারি? c * 1 plus r to the power n। n টা কেন লিখছি? কারণ প্রথম বছরান্তে n এর মান হচ্ছে 1, দ্বিতীয় বছরান্তে n এর মান হচ্ছে 2, তৃতীয় বছরান্তে n এর মান হচ্ছে 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সূত্রে চলে আসলাম যে n বছরান্তে চক্রবর্তী মূলধন c হলে c সমান p * 1 plus r to the power by n। ঠিক আছে? তাহলে যখন আমরা এর পরে যদি আমরা মুনাফাতে আসি, তাহলে মুনাফার ক্ষেত্রে আমরা কত পাবো? মুনাফাটা কিভাবে পাবো? চক্রবর্তী মূলধন থেকে আমাদের প্রারম্ভিক মূলধনটা কি করতে হবে? বাদ দিয়ে ফেলতে হবে, অর্থাৎ c minus p, c minus p। তাহলে c যদি হয় p * 1 plus r to the power n, তাহলে আমার p কত হচ্ছে? -p। তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে n বছরান্তে চক্রবর্তী মূলধন, n বছরান্তে চক্রবর্তী মুনাফা। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ এতটুকুই। আমাদের যেই ডেসিমাল ফর্মুলা ছিল চক্রবর্তী মুনাফা কি সেই সম্পর্কে জানবো, সংশ্লিষ্ট সূত্র ব্যাখ্যা করতে পারবো। আমার মনে হয় আমরা পুরোটাই আমাদের সেই চক্রবর্তী মুনাফাটাও তোমরা এখন ব্যাখ্যা করতে পারবে। এর সাথে সংশ্লিষ্ট যে এগুলো সূত্র আমরা সামনে আমাদের সমস্যাগুলোতে ব্যবহার করব সেটাও তুমি ভালো মতো জেনেছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ পাক তোমাদের সবাইকে নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম